যে বাংলাদেশের মানুষ ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রেখে বাসায় যেয়ে ঘুমায়, আমি তো আশ্চর্য হয়ে যাই। আমি হলে তো ঘুমাতে পারতাম না। যে আমি কার কাছে টাকা জমা রাখছি? এস আলম আর আপনার দরবেশ বাবাদের মতো টাকা লোকের কাছে আমি টাকা গচ্ছিত রাখছি? যারা আরেক ব্যাংকের থেকে টাকা চুরি করে সরকারি মদদে শেখ হাসিনার ডাইরেক্ট পৃষ্ঠপোষকতায় ব্যাংকে অধিগ্রহণ করে। একীভূতরণ করতে পারবেন যখন একটা মিনিমাম পজিশনে থাকবে। যেই ব্যাংকগুলো দেউলিয়ার কাছাকাছি চলে গেছে অব্যবস্থাপনার কারণে, বাংলাদেশের জনগণের কারণে না। জনগণ সব জায়গাতেই টাকা রাখে। জনগণ টাকা রেখে স্বস্তিতে থাকতে চায়। তাহলে আপনি কেন এই আত্মঘাতী আলোচনা করছি এই যে ব্যাংক নিয়ে? একটা পরিবারের হাতে যদি আপনি ১০ টা ব্যাংক দিয়ে দেন, একেবারে মনে করে উঠিয়ে দেন হাতে, সেই পরিবারটা তো স্বেচ্ছাচারী হয়ে উঠবেই অটোমেটিক্যালি। এই যে এস আলম পরিবারের কথা উঠছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে খুব ভালোভাবে চিনি। তারা আমাদের একই পাড়ার অধিবাসী। আমি ছোটবেলা থেকে তাদেরকে চিনি, দেখেছি। তাদের একটা আন্তঃজেলা বাস সার্ভিস পরিবহন ছিল, এস আলম বাস। এটা দিয়ে তারা মোটামুটি ব্যবসা-ট্যাবসা করত। কি হয়ে গেল হঠাৎ করে? কি তেলেসমাতি হয়ে গেল? আলাদিনের চেরাগ তারা পেয়ে গেল গত ১৫ বছরে। তারা বাংলাদেশের ১০ টা ব্যাংকের মালিক হয়ে গেল। ইসলামী ব্যাংক সহ, এবং অধুনা ১ সপ্তাহ আগে আপনার ন্যাশনাল ব্যাংক। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। হঠাৎ করে এই এই যে আমাদের এস আলমের মালিক, উনি যে হঠাৎ করে এরকম ভাবে ক্ষমতাশালী হয়ে উঠলেন, এর পিছনে আর কোনো কারণ নাই? আমরা তো জানি যে কিভাবে ব্যাংকগুলোকে তুলে দেওয়া হয়। এমনিতেই আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে বেসরকারি ব্যাংকগুলোর ব্যাপারে অনেক বদনাম, অনেক অ্যা কথা মানুষ বলে যে এই ব্যাংকগুলোর প্রধান অর্থের যোগানদার, তাদের যে লোকগুলি যারা এখানে ডাইরেক্টর হয়, তারা সরকারি ব্যাংকের থেকে ঋণ নিয়ে সেই ঋণ টাকা দিয়ে এই ব্যাংকগুলো করেছে, এবং রিপোর্ট আছে। প্রত্যেকটা জায়গাতে রিপোর্ট আছে। এই যে ৪ টা ব্যাংক আমাদের ছিল, সোনালী, রূপালী, জনতা, অ্যা অগ্রণী। তাদের টাকা দিয়েই কিন্তু এই ব্যাংকগুলা, বেসরকারি ব্যাংকগুলো করা হয়েছে। ধরে নিলাম বিশ্বায়নের যুগে বেসরকারি খাতকে করার জন্য আপনারা করেছেন। কিন্তু এই টাকাগুলো কিন্তু উনারা আর ফেরত দেননি। এবং এই খেলাপি ঋণ কিন্তু দিন, দিন বাড়তে এখন আর হিসাবের বাইরে চলে গেছে। এখন এটা কেউ হিসাব করে না। এবার আসেন আপনি বেসরকারি ব্যাংক। বাংলাদেশে কি এতগুলো বেসরকারি ব্যাংক দরকার আছে? আমি কানাডাতে বসবাস করি ৩২ বছর। আমাদের এখানে আমি হাতে গুনে বলে দিতে পারবো, আমাদের এখানে ৮ টা থেকে ১০ টার বেশি ব্যাংক নাই। টোটাল আমি আপনাকে এখনই বলে দিতে পারবো ১০ টা ব্যাংক আছে টোটাল। এত বড় একটা অর্থনৈতিক দেশ, বিশ্বের অন্যতম ধনী দেশ, ১০ টা ব্যাংক, বেসরকারি ব্যাংক ১০ টা। আরেকটা হলো ব্যাংক অফ কানাডা। কোন সরকারি শিডিউল ব্যাংক নাই। তারা যদি এইটা দিয়ে চলতে পারে, ১০ টা ব্যাংক দিয়ে, আমাদের কেন ৬২ টা ৬৪ টা ব্যাংক? কার স্বার্থে? জনসভার স্বার্থে, যে মানুষ যেন ভালো, ভালো এয়ার কন্ডিশন অফিসে যেয়ে ভালো, ভালো সুন্দর, সুন্দর মেয়েরা কাজ করবে, ছেলেরা কাজ করবে, ভিতরে ঢুকে এয়ার কন্ডিশনের বাতাস খাবে। এটা কি ব্যাংকিং এর উদ্দেশ্য? নাকি লুট করা উদ্দেশ্য? আমি তো মনে করি প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশে আছে। প্রত্যেকটা ব্যাংক সৃষ্টি করা হয়েছে লুটের উদ্দেশ্যে। একটাও জনসেবার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। এখনো যে বাংলাদেশের মানুষ ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রেখে বাসায় যেয়ে ঘুমায়, আমি তো আশ্চর্য হয়ে যাই। আমি হলে তো ঘুমাতে পারতাম না। যে আমি কার কাছে টাকা জমা রাখছি? এস আলম আর আপনার দরবেশ বাবাদের মতো লোকের কাছে আমি টাকা গচ্ছিত রাখছি? যারা আরেক ব্যাংকের থেকে টাকা চুরি করে সরকারি মদদে শেখ হাসিনার ডাইরেক্ট পৃষ্ঠপোষকতায় ব্যাংকে অধিগ্রহণ করে। এস আলম পরিবারের এখন ১০ টা ব্যাংক তারা মালিক বাংলাদেশের। বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো একটা পরিবার থেকে পরিবারের সদস্যরা ২য় কোনো ব্যাংকে ডিরেক্টর হতে পারবে না। শেয়ার হোল্ডার ডিরেক্টর হতে পারবে। স্পন্সর ডিরেক্টর হতে পারবে না। তাহলে কোন আইন বলে তারা আজকে ১০ টা ব্যাংকের মালিক? কোন আইন বলে তারা ৪০,০০০ কোটি টাকা উঠিয়ে নিতে পারে? কোন আইন বলে দরবেশ বাবা সালমান রহমান জনতা ব্যাংকের থেকে ১০,০০০ ১৫,০০০ কোটি টাকা উঠিয়ে নিতে পারে? কারণ আইন তো সব এক জায়গায়। সব হলো আমাদের স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি যেটা বলবেন, উনি যেটা করবেন, সেটাই আইন। এখানে আমরা সারাদিন আলোচনা করেও কোন লাভ হবে না। আজকে কেন আইএমএফ নিয়ে এবং বিভিন্ন জিনিসের কথা হচ্ছে? কেন বাংলাদেশে গত বছর এই সময়ে ৮৫-৮৬ টাকা ছিল ডলার। ১ বছরের ব্যবধানে কেন আজকে ৳১১৭? আমি বলে দিচ্ছি কেন? এটাতে যত না বেশি বাংলাদেশের ব্যাংক লুটেরাদের হাত, তার চেয়ে বেশি ভারতের কারিকুলাম। কারণ ভারতের রুপির অব্যাহত দরপতন, এটা তাদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে গেছে বিশ্বব্যাপী।
ডলারের দাম এত এইভাবে তাদের দেশে পড়েছে, তো বাংলাদেশের ডলারের দাম ভালো থাকা এটা তো তাদের ভালো লাগবে না। রাজু ভাই, চেষ্টা করবে। বাংলাদেশের ডলারের দাম 1 লাফে 60 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটা আসলে ভয়ঙ্কর কোন পরিস্থিতির দিকে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিনা? অবশ্যই, অবশ্যই। এই যে আমাদের যে ঋণ, জুলুর ভাই বলে গেলেন ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ, এই ঋণ এক রাতের ভিতরে ৬০ টাকা বাড়ার কারণে ১০,০০০ কোটি টাকা বেড়ে গেছে। আমরা তো এটা বুঝি না পাবলিক। এই যে ৬০ টাকা নাম পড়ে গেল, ডলার আমাদের টাকার মান যে কমে গেল, এই কারণে এই ঋণটা যেটা ১.৫ লক্ষ ছিল এটা এখন ১,৬০,০০০ কোটি হয়ে গেল এক রাতের ভিতরে। আমরা তো এগুলো বুঝি না, এগুলো মনে করি কি এগুলা বিরাট কোনো অঙ্ক। ওই যে আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন ৪,০০০ কোটি কোনো রাবিশ বিষয়, এটা কোনো বিরাট কিছু না। এই অবস্থায় আমাদের দেশ জনগণ আজকে চলে গেছি আমরা। আমাদের কোনো কিছুতেই আমাদের গায়ে লাগে না। আমাদের দেশও যদি কিছু না থাকে, দেউলিয়া হয়ে যায়, কিছুই আসা যাবে না। বলবে শ্রীলঙ্কা তো দেউলিয়া হয়েছে আপনারা বলেছিলেন। কই শ্রীলঙ্কা তো পৃথিবী থেকে মুছে যায়নি। শ্রীলঙ্কার লোক তো ঠিকই আছে। তো এই যে উদাহরণ দেওয়া, খারাপ জিনিসের উদাহরণ আমরা আগে দেই। যে আমি খারাপ কাজ করেছি, আপনি আমাকে বলছেন আমার বিপদ হতে পারে। কই আমার পাশের বাসার লোক তো আমার থেকে বেশি খারাপ কাজ করেছে। তার তো বিপদ হয়ে সেই বিপদ কাটিয়ে ফেলেছে। জেল-টেলও যেতে হয়নি। সে ম্যানেজ করে ফেলেছে। এই যে আমাদের নেগেটিভিটি আমাদের মনের মধ্যে, প্রত্যেকটা জিনিসকে আমরা খারাপ অর্থে চিন্তা করি যে এটা হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটার জন্য আজকে আমাদের এই পরিণতি। আজকে আমাদের একটা ব্যাংকের একিউপুর একটা কথা বলি। যখন একটা কোনো ফল পচে যায় একটা ঝুড়ির মধ্যে, একটা আম পচে যায় আমের ঝুড়িতে, এই ফলটাকে অতি অবশ্যই সাথে, সাথে সরিয়ে ফেলতে হয়। নাহলে এই পচা আম পুরা ঝুড়ির আম পচিয়ে দেয়। আমরা কি করছি? উল্টা এই পচা আমটাকে একটা ভালো আমের সাথে একসাথে বেঁধে দিচ্ছি। যাতে করে ভালো আমটাও পচে যায়। আপনি একীভূতরণ করতে পারবেন যখন একটা মিনিমাম পজিশনে থাকবে। যে ব্যাংকগুলো দেউলিয়ার কাছাকাছি চলে গেছে অব্যবস্থাপনার কারণে, বাংলাদেশের জনগণের কারণে না। জনগণ সব জায়গাতেই টাকা রাখে। জনগণ টাকা রেখে স্বস্তিতে থাকতে চায়। তাহলে আপনি কেন এই আত্মঘাতী সিদ্ধান্তে যাচ্ছেন? কেন এখন পর্যন্ত বেসিক ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তছরূপ হওয়ার পরেও আব্দুল লতিফ বাচ্চুর কিচ্ছু হয় না? কারণ উনি প্রধানমন্ত্রীর আত্মীয়। তাকে নিয়ে সিপিডি তে পর্যন্ত কথা হয়, সব জায়গাতেই কথা হয়। কেউ তাদেরকে টাচ করতে পারে না। এই যে সাবেক গভর্নর ইব্রাহিম খালেদ উনি বলেছিলেন যে ঋণ খেলাপিদের নিয়ে কথা বলার ক্ষমতা বাংলাদেশের কারো নাই। যদি আমি কথা বলি আমি নাই হয়ে যাব। আর যারা বলেছেন তারা বলবেন কথার কথা। কিচ্ছু করতে পারবেন না ঋণ খেলাপিদেরকে। যে দেশে আপনার ১৪,০০০ টাকার নাট বল্টু ২.৫ কোটি টাকা দিয়ে ইম্পোর্ট হয়। আর ১০,০০০ টাকার পর্দা ১.৫ লাখ টাকায় ইম্পোর্ট হয়, ১.৫ লাখ টাকা দিয়ে কেনা হয়, বাকি টাকা খেয়ে ফেলে, ওপেন সিক্রেট। সে দেশে আপনি ব্যাংকিং সিস্টেমে আপনি সুস্থতা আনবেন, বাংলাদেশ ব্যাংকে ভালো থাকবেন। বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গে একটা কথা বলি। আমাদেরকে সরকারকে জবাব দিতে হবে। বাংলাদেশে ব্যাংক ভবনের মতো একটা জায়গাতে আমাদের অত্যন্ত স্পর্শকাতর, আমাদের গর্বের জায়গা, আমাদের ন্যাশনাল ব্যাংক, আমাদের জাতীয় ব্যাংক এটা। এটা ব্যাংকিং করে না কিন্তু ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল করে, রিজার্ভ তার কাছে থাকে। সেই ব্যাংকের উপরের তলায় ছাদের উপরে নতুন একটা ভবন কেন করা হলো, যেটা ডিজিএফআই এর একটা সার্ভেইলেন্স অফিস। কেন সেখানে ডিজিএফআই এর অফিস করতে হলো? কি কারণে? আর কি কোন ভবন ঢাকা শহরে পাওয়া যায়নি? আপনি জানেন ডিজিএফআই এর সাথে র আজকে ওতপ্রোতভাবে জড়িত। তারা একসাথে কাজ করে। র এর তত্ত্বাবধানে ডিজিএফআই কাজ করে। এই অফিসটা কেন করা হলো গত গত ৬-৭ মাস আগে? এই অফিসের জবাব কি কেউ দিবে? সাথে, সাথে আপনারা দেখলাম যে আজকে বাংলাদেশ ব্যাংকে ঢোকা, সাংবাদিকদের ঢোকা নিষেধ। কেন নিষেধ? এটার জবাব তো আমরা বুঝেই যাই। কারণ ভিতরে কিছু নাই, খালি হয়ে গেছে। বাইরে থেকে দেখানো যাচ্ছে আছে। সে এই লুকাচুরির জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয়া হচ্ছে না। এবং এটা তো নরমাল। সাংবাদিক ভাইরা যারা দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তারা আশেপাশে দেখেন। আপনার আশেপাশে যারা ফ্ল্যাগ লাগিয়ে ঘুরছে, জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে, চোর, ডাকাত, ইয়াবা ব্যবসায়ী, নর্তকী, তারা আজকে সংসদে আমাদের দেশের আইন প্রণয়ন করে। তারা আমাদের নেতা। উপজেলা চেয়ারম্যানদেরকে দিয়ে দেখেন, ঋণ খেলাপি থেকে শুরু করে খুনি, বদমাইশ, গুন্ডা সব আজকে বাংলাদেশের সমস্ত পাবলিক অফিস হোল্ড করে। সেই দেশে আপনি আশা করছেন বাংলাদেশ রাজু ভাই, দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু সংক্ষিপ্ত করেন। ১ সেকেন্ড আপনার ঢুকতে দেয়নি, আপনি কষ্ট পাচ্ছেন। কষ্ট পাবেন না। আপনার যখন বাড়িতে যখন আগুন লাগবে সেখানে কিন্তু ওই যে পাশে যে আপনার বাড়ির ভিতরে যে একটা মসজিদ করেছেন বা একটা পূজাঘর করেছেন, এটাও কিন্তু বাঁচবে না। এটাও জ্বলবে। এটাও জ্বলবে। এজন্য আমি আজকে আশা করব যারা কথা বলছেন, শুনছেন, বিবেককে জাগ্রত করেন। আমাদের দেশটা একটা চরম একটা খারাপ অবস্থার সম্মুখীন। রাজনৈতিক বাদই দিলাম আমি। অর্থনৈতিক ব্যাপারে
এই যে ব্যাংকে 10 লাখ টাকা চাইলে টাকা দিতে পারে না, 5 লাখ টাকা যদি নিতে উঠাতে চান 3 দিন আগে তাকে জানাতে হয়, তাদের কাছে টাকা নাই, টাকা ছাপিয়ে কুলাচ্ছে না। এমন সময় আসবে বাংলাদেশের ডলার 150 টাকা করে ডলার হবে, 200 টাকা করে ডলার হবে, যেটা পাকিস্তানের হয়েছে 250-300 টাকা। আপনারা হাসাহাসি করেছেন, আমরা অনেক উন্নতি করেছি, এটাকে উন্নতি বলে না, যেটা উন্নতি আসল উন্নতি করেন, বড় বড় প্রজেক্ট করে চুরি করা বন্ধ করেন এবং দেশে একটা গণতন্ত্রের ব্যবস্থা সৃষ্টি করেন। তাহলে মানুষের যারা চালনা করবে, সরকার পরিচালনা করবে, তারা মানুষের দ্বারা চয়েসকৃত, মানুষের দ্বারা নির্বাচিত। এই ধরনের বিভিন্ন অন্য দেশের প্ররোচনায় সেনাবাহিনী দিয়ে আমার ভাই তো বলেছেন সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে। সেনাবাহিনীর কোমর ভেঙে দেয়নি। সেনাবাহিনীতে যারা সেনা অফিসার ছিলেন, যারা দাঁড়িয়ে কথা বলতে পারতেন, তাদেরকে বের করে দিয়েছেন। যারা এখন আছে তাদের কোমর ঠিক আছে, সেই কোমরটা তারা ভারত এবং তাদের অন্যান্য যারা প্রভু আছে তাদের কাজে ব্যবহার করেন।